জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের উপর জিহাদ ফরজ, মুফতি তাকি ওসমানী। এরপর জানিয়ে দেব গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েল বিমান বাহিনীর 1000 রিজার্ভ সদস্যর খোলা চিঠি। আরও জানিয়ে দেব গাজায় ইসরায়েলের হামলায় একদিনে 35 জন নিহত। এরপর যা থাকছে ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা, নিহত বেড়ে 8। আরও জানিয়ে দিব পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরুর নির্দেশ ইমরান খানের। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া যুক্তরাষ্ট্র 5 ঘন্টার বৈঠক শেষ, জানা গেল যেসব তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের উপর জিহাদ ফরজ, মুফতি তাকি ওসমানী। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সহ সব মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্বের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ও পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়া বেঞ্চের সাবেক বিচারপতি মোহাম্মদ তাকি ওসমানী। তিনি বলেন, ফিলিস্তিনের জন্য মানবিক, আর্থিক ও বাস্তবিক সাহায্য করা মুসলিম উম্মার উপর অবশ্য কর্তব্য। পাকিস্তান সহ সকল মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে। শুধু মুখরোচক কথা দিয়ে নিজের দায়িত্ব থেকে মুক্ত হওয়া আর সম্ভব নয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাতীয় ফিলিস্তিনের সম্মেলনে বক্তব্য গিয়ে বৃহস্পতিবার মুফতি তাকি ওসমানী এইসব কথা বলছে। খবর জিও নিউজের। মুফতি তাকি ওসমানী বলেন, আসল করণীয় ছিল আমরা এখানে জড়ো হওয়ার পরিবর্তে গাজায় গিয়ে জড়ো হওয়া। দুর্ভাগ্যজনকভাবে আমরা ফিলিস্তিন মুজাহিদদের জন্য বাস্তবে কিছু করতে পারিনি। ফিলিস্তিনের জনগণের জন্য জানমাল উৎসর্গ করা পুরো মুসলিম উম্মার উপর ফরজ। তিনি বলেন, কালেমা পাঠ করা 55,000-এর বেশি মুসলিমকে নিহত দেখে কি এখনো জিহাদ ফরজ হয়নি? তিনি আরো বলেন, পাকিস্তান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ইসরায়েলকে অবৈধ সন্তান বলেছিলেন। ইসরায়েল যতই শক্তিশালী হোক না কেন, আমাদের অবস্থান কোনোভাবে পরিবর্তন হবে না। মুফতি তাকি ওসমানী বলেন, যখন আমাদের ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি নেই তখন কোনো অজুহাত সুযোগ নেই, আর যখন ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে তখন আর চুক্তি বাধ্যবাধকতা রইল না। তিনি বলেন, মুসলিম জাতি প্রথম কিবলা রক্ষায় লড়াই করা মুজাহিদদের কোনো সহায়তা করতে পারেনি। আজ বিশ্ব শুধু প্রস্তাবনা আর সম্মেলন নিয়ে ব্যস্ত। মুসলিম উম্মার জিহাদের ঘোষণা দেওয়া উচিত ছিল। তিনি আরো বলেন, চুক্তি হয়েছে তবু বোমা হামলা চলছে। ইসরায়েলের কোনো নৈতিক মূল্যবোধ নেই, তারা আন্তর্জাতিক আইনও মানে না। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েল বিমান বাহিনীর 1000 রিজার্ভ সদস্যর খোলা চিঠি। ইসরায়েল বিমান বাহিনীর 1000 জন বর্তমান সাবেক রিজার্ভ সদস্য এক খোলা চিঠিতে গাজায় যুদ্ধ বন্ধ করে অবিলম্বে বন্দী নাগরিকদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, চলমান যুদ্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষিত কোনো লক্ষণ হচ্ছে না, বরং এতে বন্দীদের মৃত্যু, আইডিএফ ও ইসরায়েল নিরাপত্তা বাহিনী সেনাদের প্রাণহানি, নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু ঘটছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেস এই প্রকাশিত ওই চিঠিতে আরো বলা হয়, শুধু একটির মাধ্যমেই বন্দীদের নিরাপদে ফেরানো সম্ভব। সামরিক চাপ মূলত বন্দীদের মুক্তি ডেকে আনছে, আমাদের সেনাদেরও ঝুঁকে ফেলছে। ইসরায়েল বাহিনী বিমান সাবেক বর্তমান সদস্যর ওই খোলা চিঠিতে গাজায় যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালানোর অভিযোগ হয়েছে। এই চিঠিতে সই করেছেন ইসরায়েল সেনাবাহিনীর সাবেক প্রধান দান হালুৎজ ও সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রতিক্রিয়া, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাহিনীর সদস্যদের এই উদ্যোগের তীব্র আলোচনা করছেন। একই সঙ্গে তিনি একদল প্রান্তিক চরমপন্থীদের চক্রান্ত বলে অভিহিত করেছে। নেতানিয়াহু দাবি, চরমপন্থী এই গোষ্ঠীটি সরকার পতনের লক্ষ্য কাজ করছে, তারা সেনাবাহিনীর জনগণের প্রতিনিধিত্ব করে না। এদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই চিঠিকে গাজা যুদ্ধের নৈতিক বৈধতাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছে। সেই সঙ্গে তিনি বিমান বাহিনী প্রধানকে বিষয়টি উপযুক্ত সামলানোর নির্দেশ পদক্ষেপ। হারেস এর প্রতিবেদন অনুযায়ী বিমান বাহিনীর প্রধান ইতিমধ্যে চিঠিতে স্বাক্ষর করা সক্রিয় রিজার্ভ সদস্যদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেন, যদিও তাদের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হয়নি। ইসরায়েল কাটজের মতে এখনও গাজায় অন্তত 59 জন ইসরায়েলি বন্দী রয়েছে। তাদের মধ্যে অন্তত
22 জন মৃত। যদিও এই বন্দীদের গাজা যুদ্ধ বিরতি বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপে মুক্তি পাওয়া কথা ছিল, তবে সত্য ছিল গাজা থেকে ইসরায়েল বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, যুদ্ধের স্থায়ী অবসান। তবে গত 18 মার্চ ইসরায়েল ফের গাজায় ভয়াবহ হামলা শুরু করে, যার ফলে এ পর্যন্ত 1500 জনের বেশি নিহত এবং 3800 জন আহত হয়েছে। এতে জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে যায়। এর আগে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি এক ঘোষণায় বলেছে, গাজায় হামলা আরও জোরদার করা হবে। বিশেষজ্ঞদের মতে তার এই ঘোষণা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনের স্থানচ্যুত করার প্রচেষ্টার অংশ। গাজায় 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 61,800 বেশি নিহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক প্রক্রিয়া 2024 সালের নভেম্বর মাসে গাজা যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া ইসরায়েল বর্তমানে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে ও বিচার। গাজায় ইসরায়েলের হামলায় একদিনে 35 জন নিহত। গাজা শহরের সুজাইয়া অঞ্চলে আবাসিক ভবনে একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে 35 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। সেই সঙ্গে 55 জন আহত এবং ধ্বংসস্তূপের নিচে 40 জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরা জানিয়েছেন, দখলকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবির এবং নিকটবর্তী নাবলুসে বড় ধরনের অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। ইসরায়েল বুধবার 9 এপ্রিল বলছে, তাদের সৈন্যরা গাজার বড় এলাকা দখল করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটস ও দক্ষিণাঞ্চলীয় শহর রাফা এবং খান ইউনুসের মধ্যে তথাকথিত মোরাক ও করিডোর পরিদর্শনের সময় বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গাজার বড় অংশ দখল করা হবে এবং পুরো অঞ্চলকে ছোট ছোট ভাগে বিভক্ত করে বিচ্ছিন্ন করে ফেলা হবে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত 50,846 জন ফিলিস্তিনি নিহত এবং 1,15,729 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা, নিহত বেড়ে 8। ইয়েমেনের হুতি বুধবার জানিয়েছে, বন্দর নগরী হুদাইদায় মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। হুদাইদা থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে হুতিদের আল মাসেরা টিভি স্টেশন জানিয়েছেন, হুদাইদা ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে শহীদদের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন 16 জন। ধ্বংসস্তূপের অপসারণে অভিযান চলছে। হুতি মিডিয়া জানিয়েছেন, মঙ্গলবার রাতে লোহিত সাগরের বন্দর নগরীর একটি আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এএফপির একজন সাংবাদিক পরদিন বিস্ফোরণের শব্দ শুনতে পান। হামলার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আসবাহি জানান, বিমান হামলায় 4 শিশু এবং 2 জন নারী নিহত হয়েছে। এর আগে গাজা উপত্যকার ফিলিস্তিনের সঙ্গে সংগতি জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজের উপর হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা। গত 15 মার্চ হুতিদের বিরুদ্ধে ওয়াশিংটন বিমান হামলার শুরুর পর থেকে ইয়েমেনের অধিকৃত এলাকায় প্রায় প্রতিদিন হামলা চলছে। গাজায় ইসরায়েলি বর্বরতার ঘটনায় হুতিরা পুনরায় জাহাজে হামলার হুমকি দিলেও যুক্তরাষ্ট্র নতুন করে অভিযান শুরু করেছে। লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের উপর হুতিদের আক্রমণের সংখ্যায় গুরুত্বপূর্ণ রুটটি অচল হয়ে পড়েছে। এই রুটে বিশ্বের প্রায় 12% জাহাজ চলাচল করে। এ পথে চলাচলকারী অধিকাংশ জাহাজ এখন দক্ষিণ আফ্রিকার প্রান্ত দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরুর নির্দেশ ইমরান খানের। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান নিশ্চিত করেছেন, তিনি দলের সিনিয়র নেতা আজম সাথীকে সেনাবাহিনীর সঙ্গে সংলাপ করার নির্দেশ দেন। গত মঙ্গলবার 8 এপ্রিল রাওয়ালপিন্ডির আদায়াল কারাগারে একটি বৈঠকের সময় দলীয় নেতা আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তান স্বার্থ রক্ষায় জন্যই তিনি মূলত এই সিদ্ধান্ত নেন। সূত্রে বরাদ দিয়ে জিও নিউজ জানিয়েছেন, ইমরান খানের সঙ্গে দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে সংলাপের দ্বার কখনোই বন্ধ করেননি। তবে তিনি জানান, তার দল বর্তমান সরকারের সঙ্গে আর কোনো আলোচনা যাবে না, কেননা তার ভাষ্য, বর্তমান সরকার সত্যিকারের ক্ষমতার অধিকারী নন। দলের সিনিয়র নেতা আজম সাথী একটি ভিডিওতে প্রকাশ করে জানান, ইমরান খান তাকে আলোচনার ধরন গোপন রেখে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছে। ইমরান প্রকাশ্য সামরিক নেতৃত্বে আলোচনা করলেও পর্দার আড়ালে প্রচেষ্টা অব্যাহত ছিল। ভিডিওতে ইমরান খান পুনঃ ব্যক্ত করেছেন, সংলাপের উদ্যোগটি তার ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য নয়, এটি পাকিস্তানের গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের ম্যান্ডেটকে প্রতিষ্ঠা করার জন্যই করা হয়েছে। তিনি আরো বলেন,
আদালত আইন লড়াইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এর জন্য কোনো পিছনের দরজা অনুসরণ করবে না। ইমরান খান জোর দিয়ে বলেন, সরকারের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করলেও সাময়িক সংস্থার সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত। রাশিয়া যুক্তরাষ্ট্র 5 ঘন্টার বৈঠক শেষ, জানা গেল যেসব তথ্য। বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় কূটনৈতিক আলোচনা শেষ হয়েছে। দ্বিপাক্ষিক এই আলোচনা 5 ঘন্টায় বেশি সময় ধরে চলছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছেন, ইস্তাম্বুল রুশ কনসাল জেনারেলের বাসভবনে অনুষ্ঠিত 5 ঘন্টার বেশি সময়ের বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দল প্রথমে বেরিয়ে যায়, তবে তার সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেন। এদিকে রাশিয়ার ফেডারেল সার্ভিস নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে একজন মার্কিন নাগরিকের পরিবর্তে একজন রাশিয়ান নাগরিক ফিরিয়ে আনা হয়েছে। তবে এখনো ইস্তাম্বুলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি কোনো পক্ষ। কিসের জন্য এই বৈঠক? মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস ও মঙ্গলবার জানিয়েছেন, এই আলোচনার মূল লক্ষ্য ছিল দুই দেশের কূটনৈতিক মিশন, দূতাবাস ও কনসুলেটগুলোর কার্যক্রম করতে প্রয়াস চালানো। বৈঠকে রুশ প্রতিনিধিদের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার। অপরদিকে মার্কিন প্রতিনিধি দলের ছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও সেক্রেটারি অব স্টেট সোনাটা কোল্টার। বৈঠকের আগে দারচেভ মন্তব্য করেন, কিছু বিষয়ে ইতিমধ্যে অগ্রগতি হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ওয়াশিংটন উভয় তাদের কূটনৈতিক জন্য পরিচয়পত্র সংগ্রহের অসুবিধা সম্পর্কে অভিযোগ করেছে, যার ফলে তাদের দূতাবাসের কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। রাশিয়া বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে কূটনৈতিকদের বেতন দেওয়াই কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে মার্কিন পত্রিকা বলছেন, রাশিয়ায় তাদের চলাচল সীমিত। অন্যদিকে ওয়াশিংটন 6টি রাশিয়ার সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারি, যার মধ্যে রয়েছে লং আইল্যান্ডের কিলেনওয়াথ ও স্টেট ও মেরিল্যান্ডের পায়োনিয়ার পয়েন্ট ডাসা, সান ফ্রান্সিসকো, সিয়াটলে রাশিয়ান কনসুলেট এবং ওয়াশিংটন নিউ ইয়র্ক বাণিজ্য মিশন।